নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দৃষ্টিকোণ আর পার্সপেক্টিভের তরফ থেকে একটা নতুন উপস্থাপনা আমরা এনেছি। তো আমাদের এই এপিসোড স্টার্ট হতে চলেছে, সেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখা ভালো যে আমাদের যে এই প্রয়াসটা, সেটা শুধু আপনাদের এন্টারটেন করার জন্য নয়, সেখানে আলোচনা পর্যালোচনা যে ব্যাপারগুলো থাকে সেইটার একটা মাধ্যম তৈরি করা আপনাদের সামনে। তো আমাদের যে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেন্টাল হেলথ, বা যাকে আমরা বাংলায় বলি মানসিক স্বাস্থ্য। ম্যাডাম আছেন ডক্টর সুদেষ্ণা মুখার্জি। আমি আমি সৈকত, আমার সঙ্গে শ্বেতান্ত। নমস্কার। দৃষ্টিকোণ পার্সপেক্টিভের তরফ থেকে আমরা ডক্টর মুখার্জির কাছ থেকে যে টাইমটা পেয়েছি ওনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দর্শকদের জন্য একটু বলে রাখা ভালো যে ডক্টর মুখার্জি এমবিবিএস করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে। তারপরে উনি এমডি করেছেন এনআরএস মেডিকেল কলেজ, আর ডিএনবি ইন সাইকিয়াট্রি করেছেন গুজরাট ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ আহমেদাবাদ। বর্তমানে উনি জাস্ট মনে হয় শিফট করেছেন কলকাতা থেকে শিলিগুড়িতে। তো হ্যাঁ, তো কিন্তু আমার মনে হয় কলকাতার যে দর্শক বন্ধু আছেন তাদের যদি কোনো প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আমাদের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ম্যাডামের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে আমার মনে হয় এপিসোডটা শুরু হওয়াই ভালো। তো ওয়েলকাম ডক্টর মুখার্জি, থ্যাংক ইউ ভেরি। Thank you, Shoikat, for a kind introduction. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি একটু, আমরা তো আজকে মেন্টাল হেলথ নিয়ে এপিসোডটা করছি, তো বেসিক্যালি মেন্টাল হেলথটা কি জিনিস এক্স্যাক্টলি? মেন্টাল হেলথ বলতে আমরা কি বুঝি, বা যদি আমরা স্পেসিফিক্যালি একটা জিনিস বলি, মেন্টালি হেলদি মানে আমরা কি বুঝি তাতে, এটা যদি আপনি দর্শকদের জন্য একটু বলেন। সো মেন্টালি হেলদি যদি বলি আমরা ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী, মানে মেন্টালি হেলদি আমরা তাকে বলবো যে কোনো মানুষ, সে যদি তার নিজস্ব এবিলিটির সম্বন্ধে সচেতন থাকে, তার যে বেসিক স্ট্রেস অফ লাইফ আছে, বেসিক স্ট্রেস সেটা ফ্যামিলি রিগার্ডিং হতে পারে বা ওয়ার্ক রিগার্ডিং হতে পারে, সেটা নিয়ে সে ডিল করার ক্ষমতা রাখে, এবং কমিউনিটিকে বা সোসাইটিতে তার যে রোল, সেটা মানে ফ্যামিলি হিসেবে হোক বা যেখানে সে কাজ করে সেটা হিসেবে হোক, তো সেইটার যেন সে ঠিক মতন পালন করতে পারে। along with that, এই যে আমরা একটা সোশ্যাল বিইং, আমরা যে একটা মানে একটা সার্টেন কমিউনিটিতে থাকি, সেজন্য অন্য মানুষদের যে পার্সপেক্টিভ বা যেই চিন্তাধারাগুলো, সেগুলো যেন তার বোঝার মতন ক্ষমতা থাকে। তো এইটা যদি একটা মানুষের ওভারঅল থাকে, তাহলে সেই মানুষটি মেন্টালি হেলদি মানে বলা যায় আর কি। এবার মেন্টাল হেলথ যে ব্যাপারটা মানে বলছি, সেটা যেহেতু ভীষণ একটা ব্রড কাইন্ড অফ এ থিং, খুব ব্রড জিনিস একটা। তো আমি জাস্ট, অনেক সময় এরকম হয় যে আমাদের একটু আজকাল ভীষণ কিছু কিছু আর কি ইয়াঙ্গার জেনারেশন স্পেসিফিক্যালি খুব বেশি মানে একটু অ্যাংশিয়াস বা সচেতন হয়ে যায় আর কি। তো পরীক্ষার আগে বা হয়তো কোনো কারণে যদি টিচার বকে বকে দিল বা কিছু একটা হলো, তখন দুদিনের জন্য যে মন খারাপ, ওরা সেটাকেও একটা মানে ডিপ্রেশন ভাবে। বাট ইট ইজ নট দ্যাট। So mentally healthy এর মধ্যেও what I want to say is, even if you are mentally healthy, still you can have some bad days. এক দুটো খারাপ দিন মন খারাপ হতেই পারে, that is doesn't mean you are mentally ill. So mentally healthy বা নন হেলদি তখন হব আমরা যখন আমাদের যে নর্মাল ফাংশনিংটা হচ্ছে সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে। তখন আমরা মানে সেটা ভাববো যে সোশ্যালি হোক বা ফাংশনালি হোক আমি পারছি না করতে, সেটা অ্যাজ আ ডিসঅর্ডার লেভেলে যাবে। Otherwise, even if you have one or two bad days, you are mentally healthy. So ওকে, that is, শ্বেতান্ত, তোর হ্যাঁ, আমার একটা প্রশ্ন আসছে এখান থেকে। উনি কিছুটা বলেছেন, শি হ্যাজ অলরেডি টাচড আপন দ্য টপিক অফ ডিপ্রেশন। তো আমি এটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সো ডিপ্রেশন এখন একটা জ্বলন্ত বিষয়। তারই একটি পরিণতি অনেক ক্ষেত্রে হলো সুইসাইড। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম কিছুদিন আগে, সেখানে বলছে ইন্ডিয়াতে দ্য ইয়ার 2021 রেকর্ডেড দ্য হাইয়েস্ট সুইসাইড রেট সিন্স দ্য বিগিনিং অফ দিস সেঞ্চুরি। তো সেখানে বলছে 12 সুইসাইডস পার 1 লাখ পপুলেশন। এগুলো হলো রিপোর্টেড কেসেস। এছাড়াও হয়তো আরও
অনেক আনরিপোর্টেড কেসেসও রয়েছে। তো ডিপ্রেশন নিয়ে একটু বলুন, কত ধরনের ডিপ্রেশন হয়, তার সিমটমস কী কী, এবং আপনি আগের প্রশ্নের উত্তরে যে কথাটা বললেন যে অনেক ক্ষেত্রে আমরা দুদিনের মন খারাপকে ডিপ্রেশন বলে ফেলি, তো সেটা হয়তো অনেক সময় সঠিক নয়। তো হোয়াট ইজ দি এক্স্যাক্ট ডিফারেন্স বিটুইন স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন? এক্স্যাক্টলি। সো মানে ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা সাইকিয়াট্রি ভাষায় বলে থাকি। তো সেটা আমরা জেনারেলি একটা 2 উইকস এর ডিউরেশন থাকতে হবে, ফর 14 ডেজ মিনিমাম। আপনার যে পারসিস্টেন্ট একটা লো মুড থাকতে হবে। পারসিস্টেন্ট লো মুড মানে সারা দিন, মানে সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আপনার কখনোই ভালো লাগছে না। আচ্ছা। তো এরকম না যে একটা ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম মন খারাপ তারপরে আবার আমি ভালো আছি, এরকম না। একটা পারসিস্টেন্ট লো মুড, সেটা হয়তো ডে আফটার ডে, ডে আফটার ডে, এটা ইভেন যদি সামবডি ইজ ক্র্যাকিং আ জোক বা কোনো হ্যাপি অকেশন হচ্ছে বা আপনি টিভি দেখছেন বা কেউ কোনো ভালো কথা বলছে, আপনার কোনো রিঅ্যাক্টিভিটি নেই, আপনার তাও ভালো লাগছে না। হুম। সো দ্যাট ইজ আ পারসিস্টেন্ট লো মুড। সেকেন্ডলি হচ্ছে যে এই যে মানে যে জিনিসগুলো আমার আগে করতে ভালো লাগতো, আমার সিনেমা দেখতে ভালো লাগতো, গান শুনতে ভালো লাগতো, আমার এখন সেটা সেই সেম জিনিসগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইচ্ছেই করছে না, কোনো হবি করতে ইচ্ছে করছে না, সোশ্যালাইজ করতে ইচ্ছে করছে না, যে জিনিসগুলো আমার ভালো লাগতো আগে। সো এই একটা মুড যদি পারসিস্টেন্ট ফর 14 ডেজ থাকে, along with that disturbance in sleep, সেই স্লিপটা ওভার স্লিপিং হতে পারে, বেশি ঘুমোচ্ছি, সারাদিন মনে হচ্ছে বেড থেকে উঠবোই না, সারাক্ষণ শুয়েই থাকি। আবার ঘুম হচ্ছে না, অপোজিটও হতে পারে, একদমই ঘুম হচ্ছে না, সারাক্ষণ মাথায় চিন্তা চিন্তা, ওভার থিঙ্কিং, হুম। তাও পারছি না, সেটাও হতে পারে। আচ্ছা, অ্যাপেটাইটও তাই। অ্যাপেটাইটও অনেকে ডিপ্রেশনের জন্য খুব বেশি ওভার ইটিং করতে থাকেন জাস্ট টু ফিল গুড। সো এক্সেস অ্যাপেটাইটও হতে পারে, আবার কিছুই খেতে ইচ্ছে করছে না, একদম মানে খিদে পাচ্ছে না, সেটাও হতে পারে। সবকিছুই along with that, এক্সট্রিম আর কি। দুটোই এক্সট্রিম, হ্যাঁ দুটোই এক্সট্রিম। এক্সট্রিম। আর এছাড়া মানে এই যে ডেথ উইশেস বা সুইসাইডাল আইডিয়েশনস আসা, তো আহ, সেটা আমরা অনেক সময় প্যাসিভ হিসেবেও আসে, মানে সুইসাইডাল আইডিয়েশন ইজ এ অ্যাক্টিভ থিং, মানে আমি আই ওয়ান্ট টু ডু সামথিং টু ডাই, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ধরে নিন 60 to 70% পিপল হ্যাভ প্যাসিভ ডেথ উইশেস। প্যাসিভ মানে কি, আমাকে ভগবান উঠিয়ে নিলেই ভালো, আমি কিছু করে একটা শেষ হয়ে গেলেই ভালো হয়। সো বেসিক্যালি পার্সন ইজ নট ডুইং এনিথিং অ্যাক্টিভলি, কিন্তু ওর হুম। মনে হচ্ছে যে ওর কাছে কোনো সলিউশন নেই, সো চলে যাওয়াটাই উপায়। আচ্ছা। তো এই ধরনের থটসও আসতে পারে। সো এই ধরনের যে কনসিস্টেন্ট এই বিহেভিয়ার গুলো, এটা যদি 2 উইকস এর বেশি থাকে, এবং সেটা অনেক সময় পেশেন্ট নিজেই যে সবসময় বুঝবে বা বলতে পারবে সেটা নাও হতে পারে, মানে পেশেন্ট এতটাই ডিপ্রেসড বা এতটাই ওই মুডে থাকে, অনেক সময় বাড়ির লোকজন বলবে যে মানে তোর যেরকম আগে নেচার ছিল এখন সেরকম মনে হচ্ছে না, হুম। বা হয়তো বাবা মা বলবে, বা ও যেখানে কাজ করে সেখানে হয়তো ওয়ার্ক প্লেসের লোকজন বলবে যে ইউ ডোন্ট লুক নর্মাল, বা হয়তো ফ্রেন্ডরা বলবে যে মনে হচ্ছে না তোর মাথায় কিছু একটা অসুবিধা হচ্ছে বা চলছে, সামথিং ইজ গোয়িং অন। সো হুম। এটা অনেক সময় আমরা ওই জন্য ডায়াগনস্টিক্যালিও বলে থাকি যে ইফ any observer is feeling that you have some change in nature, তখনও সেটাকে আমাকে কনসিডার করতে হবে, নট অলওয়েজ যে পেশেন্ট উইল রিপোর্ট টু আস। তো দিস ইজ হোয়াট ইজ লাইক ডিপ্রেশন। ওকে। ওকে। আমার তৃতীয় নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আহ, এই ডিপ্রেশন থেকে বেরোনোর উপায় একটা কি আপনি একটু বলবেন? আর একটা জিনিস শোনা যাচ্ছে আজকাল যে যোগা বা মেডিটেশন, এগুলো আপনি জানেনই যে এখন খুব বেড়ে গেছে চারিদিকে। হ্যাঁ, কর্পোরেটসেও ইভেন যোগা একটা প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, যে এমপ্লয়িজদের জন্য যোগা করানো হচ্ছে টু হ্যাভ আ গুড মেন্টাল হেলথ। তো সেখানে দাঁড়িয়ে তো এই যোগা এন্ড মেডিটেশনটা কি সত্যি কাজে, মানে মেন্টাল হেলথের পক্ষে কাজে লাগে? আর এটা এটা আপনার কি মতামত? আর এই ডিপ্রেশন থেকে বেরোবার কি উপায়গুলো আছে সেটা যদি আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি ওই আগের কথাটা মানে টেনেই বলছি যে শ্বেতান্ত যেটা বললো যে টাইপস অফ ডিপ্রেশন কি। সো টাইপস এর মধ্যে না সিভিয়ারিটি হিসেবে আমরা ভাগ করতে পারি, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার ডিপ্রেশন হতে পারে। সো জেনারেলি যখন যখন কোনো পেশেন্টকে আমরা মাইল্ড ডিপ্রেশন যখন জাস্ট শুরু হচ্ছে কিন্তু ডিটেক্ট হয়েছে, তখন উই ট্রাই যে সেটা থেরাপি দিয়ে হোক বা এই বিহেভিয়ারাল চেঞ্জেস যেগুলো আপনি বললেন যে মেডিটেশন হোক বা যোগা হোক বা এইসব ধরনের জিনিসগুলো দিয়ে যদি সেটাকে আমরা মানে ট্যাকল করতে পারি ইন কেস অফ মাইল্ড ডিপ্রেশন। সো যোগার ক্ষেত্রে কি হয় যে যোগা বেসিক্যালি আপনারা তো জানেন যে ওয়ার্ল্ড যোগা ডেও এখন সেলিব্রেট রাইট। হচ্ছে 21st রাইট। জুন। হ্যাঁ। সো যোগা বেসিক্যালি যেটা আমাদের বডি অ্যান্ড মাইন্ডের যে কানেকশন আছে সেটাকে একটা ব্যালেন্স করে।
বিকজ এখন আমাদের যে একটা হাসলিং কাইন্ড অফ কালচার হয়ে গেছে, সেটার জন্য উই আর অলওয়েজ অ্যাংশিয়াস, অলওয়েজ অন দ্য রান। তো সেক্ষেত্রে আমরা মাইন্ড নিয়ে এতটাই প্রিঅকুপাইড থাকছি বা ওভারলোডেড থাকছি, বডির যে নিডস গুলো, সে আমরা মানে ঠিকঠাক পোশ্চারে বসা হোক বা নর্মাল জয়েন্টের মুভমেন্ট হোক, বা সেগুলো আমরা কিছুই, উই ডোন্ট ডু এনিথিং, উই আর অনলি রাশিং টু ওয়ার্ক। প্লাস স্পেসিফিক্যালি এখন এই ওয়ার্ক ফ্রম হোম এইসব হয়ে গিয়ে মানে নর্মাল যে একটা সিটিং পোশ্চারটা আমাদের অনেকক্ষণ টানা হয়ে যাচ্ছে, বাইরে বেরোনো খুব একটা হচ্ছে না, স্ক্রিন ডিজিটাল সারাক্ষণ আমরা দেখছি। তো এইসব জিনিসগুলোর যে মানে একটা, যারা যোগা রেগুলারলি করছেন তাদের জন্য ইভেন ইফ দে আর ডুইং ইট 15 minutes বা 30 minutes a day, they are giving some time to their own body and mind, which is very important. তো ওই সময় ওই আধ ঘন্টা মানে হয়তো আপনি যদি কারেক্ট পোশ্চারে বা স্পাইনটা ইরেক্ট, সেই সময় আপনি এরকম ভাবে বসছেন, ডিপ ব্রিদিং করছেন, বা এই জিনিসগুলো কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি কমাতে, ইফ ইউ ডু ইট রেগুলারলি, বেশ মানে হেল্প করে। কারণ আমাদের জেনারেলি আমরা বলি যে ডিপ্রেশন বা এভরিথিং ইজ আ ভেরি হলিস্টিক থিং। এটা উই ক্যানট সে যে ডিপ্রেশন একটা এই একটা পার্টিকুলার কারণে, একটা সেরোটোনিন কোনো কেমিক্যালের জন্য হয়েছে। ইট ইজ নট দ্যাট, বেসিক্যালি ইট হ্যাজ আ লট অফ ফ্যাক্টরস যেটা এটাতে কন্ট্রিবিউট করতে পারে। তো তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্সেস রয়েছে, যেটা যোগা এন্ড মেডিটেশনে বেটার হয়, ঠিক আছে। প্লাস আমাদের ব্লাড ফ্লো, লিম্ফ ফ্লো, এই যে সার্কুলেশন ইন দ্য বডি, আমাদের সার্কুলেটরি সিস্টেম, দ্যাট ইমপ্রুভস উইথ যোগা। আর জেনারেলি আমরা অ্যাংজাইটির যে পেশেন্ট আছে তাদেরকে তো ডিপ ব্রিদিং বা এই যে প্রাণায়াম এইসব টেকনিক্স বলেই থাকি, বিকজ এই ডিপ ব্রিদিং অ্যান্ড অল এই জিনিসটা স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি রিলিজে ভীষণ হেল্প করে। So mild cases of anxiety, mild cases of depression, obviously yoga and meditation will benefit. But যখন এই মাইল্ড থেকে আস্তে আস্তে যোগা মেডিটেশন এইসব করার পরেও ইউ আর আনএবল টু কোপ, আপনি মানে পারছেন না, দ্যাট মিনস ইউ নিড মেডিসিন, ইউ নিড টু গো টু দ্য ডক্টর। এবং ওই তখন কিন্তু মেডিসিন অ্যান্ড এই বিহেভিয়ারিয়াল দুটো একসাথে না করলে আপনি ওই ফেজটা থেকে বেরোতে পারবেন না। তো অনেকেই এরকম করে যে মানে মেডিটেশন বা থেরাপি, সিন্স ওষুধ খাবো না বলে একটা ভয়ে, যে না না মানে যতদিন এটাকে প্রলং করা যায়। বাট এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, পরে আমি করছি, আপনি বলে নিন, তারপরে আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, বাট জেনারেলি যেটা আমি বলছি যে মডারেট এন্ড সিভিয়ার ডিপ্রেশনে কিন্তু মেডিসিনস ছাড়া ইট ওয়ন্ট গেট কিওরড। তো মেডিসিনস লাগবেই ইন কেস অফ মডারেট এন্ড সিভিয়ার। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, কর্পোরেট জবস আর ভেরি স্ট্রেসফুল, তো যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাদের ঠিক কী করা উচিত যাতে তারা এত ওয়ার্ক প্রেশারের মধ্যে নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারে? তো আমরা অনেক সময় দেখে থাকি এই এত পারফরমেন্স প্রেশার, তারপরে নানা রকম টার্গেটস থাকে, এগুলো মানে এই প্রেশার ওভারকাম করার জন্য মানুষ অ্যালকোহলিজমে ইন্ডালজ করে, তারপরে স্মোক করে। তো এইগুলো তো ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে একটা মানুষকে। তো ঠিক মানে এই ধরনের স্ট্রেস বাস্টার কি কি হতে পারে? হ্যাঁ, তো কর্পোরেট আমি তো মানে বলবো যে প্রায় এভরি আদার ডে আমার মানে অনলাইনই হোক বা অফলাইনই হোক, মানে কর্পোরেটের কেউ আমাকে কন্ট্যাক্ট করছে ফর মেন্টাল হেলথ, এটা হয়ই। মানে আই রাইট। কান্ট রিমেম্বার ইভেন আই থিঙ্ক 1 or 2 days এরকম হয় যে মানে সামবডি ইজ নট। হুম হুম। আদারওয়াইজ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন এটা মানে ইন দ্য কর্পোরেট সেক্টর ইট ইজ বুমিং লাইক এনিথিং। সো এটা এখন আমি যেটা বলতে চাইছি যে বার্নআউট বলে একটা টার্ম হয়, আপনারা তো জানেনই। হুম হুম। সো এই বার্নআউট ব্যাপারটাকে ডিটেক্ট করা ইন কেস অফ কর্পোরেট ওয়ার্কার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই বার্নআউট জিনিসটা যে মানে আমার যে নিজের বার্নআউট হচ্ছে সেটা আমি বুঝবো কি করে? তো সেটা তখন যদি আমি দেখি যে আমার নর্মাল ফোকাসিং পাওয়ারটা কমে যাচ্ছে, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আমি ছোট ছোট ব্যাপারে ইরিটেবল হয়ে যাচ্ছি, আমার নর্মাল যে পার্সোনালিটিটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেন আমি ওভার রিয়াক্ট করছি, বা এই যে একটা মানে ওভারঅল মানে অনেক সময় হয় যে আমরা কাজে এতটাই মানে ঢুকে থাকি বা ডেডিকেটেড থাকি, তখন আমরা নিজেদের যে প্রবলেম গুলো হচ্ছে সেটাকে একটু সাইড ট্র্যাক করে উই থিঙ্ক যে আমরা কাজটাই ভালো করে করবো। রাইট। বাট ইন দ্যাট কেস যখন বার্নআউট শুরু হয় তখন কিন্তু বার্নআউট আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, স্লিপ ডিস্টারবেন্সেস হয়। তো এটার আবার আরেক ধরনের অ্যাংজাইটি হয় যে আমি ঠিকঠাক প্রোডাক্টিভ করতে পারছি না, আমি যেরকম আগে পারফর্ম করতাম ম্যাম এখন করতে পারছি না। তো এই জিনিসটা একটা হয়। সো whenever যখন বার্নআউট হচ্ছে ইট ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ টেক আ ব্রেক, বিকজ ব্রেক ছাড়া বার্নআউট ঠিক হবে না। রাইট। তো যদি আপনার একদমই যেরকম আমি বললাম এই ডিপ্রেশনের ব্যাপারটা এই লেভেল অব্দি চলে যাচ্ছে, তাহলে তো ইউ নিড টু কনসাল্ট আ সাইকিয়াট্রিস্ট, ইউ নিড টু টেক মেডিসিন। কিন্তু যদি আপনি কাজ করতে করতে বোঝেন যে আমার এই সময় একটু বার্নআউট সিমটমস আসছে, তাহলে ইউ শুড টেক আ ব্রেক
ইউ টক টু ইয়োর সিনিয়র। এবং এখন আজকাল বেশ কিছু ভালো ভালো কোম্পানিজে ওরা মেন্টাল ওয়েলনেস সেমিনার অর্গানাইজ করছে, বা এই যে কিছু কিছু অফিসেও রয়েছে একটা কাইন্ড অফ একটা ওয়েলনেস গ্রুপ কাইন্ড অফ, যেখানে লোকজন হয়তো একসাথে ডিসকাস করছে অ্যাবাউট দেয়ার স্ট্রেসেস, বা একটা উইকলি বা হয়তো বাই উইকলি সাম কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট অপশনস ফর এমপ্লয়িজ। তো হুম, এইগুলো আস্তে আস্তে কোম্পানিজরা চেষ্টা করছে মানে কর্পোরেট মানে ইনকর্পোরেট করার। হুম, তো দ্যাট উইল বি হেল্পফুল ইন সাম ওয়ে। অ্যান্ড তার সাথে সাথে আমি দেখেছি যে একটু যোগা বা মেডিটেশন ইন কেস অফ কর্পোরেট সেক্টর অলসো, অনেক সময় মেডিটেশন বা যোগা টিচার এসে ফর 2-3 days ওয়ার্কশপ করায়। এগুলো কিন্তু বেশ হেল্পফুল ইফ ইউ অ্যাটেন্ড অল দিস। তো এগুলো বেশ হেল্পফুল। সো ইট ইজ ইম্পর্টেন্ট যে বার্ন আউট ইফ ইউ ডিটেক্ট, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইফ ইউ প্রসিড বিফোর ইট টেকস আ সিভিয়ার ফর্ম, তো এটা করলে ইউ উইল গেট বেটার। রাইট। রাইট। তো আমি সৈকত একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে ওনাকে। তো বেসিক্যালি উনি অনেক কিছু বললেন, মেডিটেশন, যোগা ইত্যাদি এটসেট্রা। তো আরেকটা জিনিস হচ্ছে মানে আমাদের চাকরিতে এই যে স্ট্রেস তৈরি হয়, আমরা যেটা বুঝতে পারি অনেক ক্ষেত্রে হয়তো তৈরি হয় আমরা নিজেকে অনেক সময় আইডেন্টিফাই করে ফেলি যে চাকরি আমাদের জীবনের সব, কিন্তু আরও একটা অনেক বড় অংশ আছে চাকরির বাইরে, অনেক বড় জীবন আছে। তো সেটাকে অনেক সময় আমরা রেকগনাইজ করতে ব্যর্থ হই। তো সেক্ষেত্রে হয়তো একটা হবি ডেভেলপ করা, কিংবা ধরুন কেউ ফটোগ্রাফি করতে ভালোবাসে, কিংবা কেউ গান করতে ভালোবাসে, তো সেগুলো আশা করি মানে আপনার কি মতামত, সেগুলো আশা করি একই রকমভাবে যেরকমভাবে মেডিটেশন যোগা হেল্প করে সেরকমভাবে ডেফিনেটলি হেল্প করতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি হেল্প করতে পারে। কারণ আমরা জেনারেলি যেটা হয় যে যদি আমরা যে কোনো একটা জিনিসে, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি কোনো এন্ট্রান্স এক্সাম হয় এবং যারা চাকরি করছে তাদের জন্য ওয়ার্ক হয়, সেটা যদি পুরো 100% অফ মাই অ্যাটেনশন নিয়ে নেয়, তখন কি হয় অনেক সময় আমাদের ওয়ার্ক প্লেসেই বলুন বা এই পড়াশোনার ক্ষেত্রেই বলুন, আমরা কিন্তু যেটা এক্সপেক্ট করি সেটা হয় না। অনেক রাইট। সময়ই আমাদের একটু মানে একটু কম্প্রোমাইজ হতে হয়, বা আমি হয়তো বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার হতে চেয়েছিলাম কিন্তু হলাম না, বা আমাকে অফিসে কেউ কোনো খারাপ কিছু বলে দিল, বা আমার ট্রান্সফার হয়ে গেল। তো যখন আমার ফুল অ্যাটেনশন বা ফুল ফোকাস একটা পার্টিকুলার জিনিসে যাচ্ছে, তখন যখন ওখান থেকে নেগেটিভ কিছু আসে, সেটা কিন্তু খুব হার্টফুল হয়ে যায় বা খুব বড় হয়ে যায় আমার কাছে, যে মানে তখন আমাকে নিজেকে অ্যাজ এ ফেলিয়ার মনে হয়। সো ইট ইজ অলওয়েজ গুড যে নিজের লাইফটাকে যদি একটা 360 ডিগ্রি কাইন্ড অফ আমরা অ্যাজ আ হোল ভাবি, and divide it into some parts, যে work takes maybe 40-50% of it, বাকি কিছুটা ফ্যামিলি, কিছুটা আমার নিজের হেলথ, যোগা, আমার নিজের বডি, আমার যা যা মানে ফিজিক্যাল নিডস সেটা, কিছুটা আমার হবি, কিছুটা আমার অন্য ধরনের যেটা থেকে আই এম নট আর্নিং মানি বাট আই এম ফিলিং গুড অ্যাবাউট মাই সেলফ। তো এইগুলো মিলিয়ে যদি আমার পুরো লাইফটাকে আমি দেখি, তাহলে অবভিয়াসলি যখন আমি একটা দিক থেকে নেগেটিভ কিছু পাবো, তখন বাকি দিক থেকে আই উইল বি এবল টু সাপোর্ট মাই সেলফ। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, রাইট। টেকনোলজি মানে এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট যে আমাদের হয়েছে, তো আপনার কি মনে হয় যে এই টেকনোলজি অ্যাডভান্সমেন্ট থেকে এই ডিপ্রেশন বা মেন্টাল হেলথ কন্ডিশনস ডিটোরিয়েট করা, এই জিনিসগুলো একটা কোথাও না কোথাও যোগাযোগ আছে? কিছুটা তো আছে, তবে যেভাবে আমাদের ওয়ার্ল্ড হ্যাজ ইভলভড, তাতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে নেগেট করে বা এটা ডেফিনেটলি। তো আমরা পারবো না। সো উই হ্যাভ টু গো উইথ ইট বেসিক্যালি। তবে একদম। কিছু অ্যাডভান্টেজ আমার মনে হয়, টেকনোলজি হ্যাভিং আ কন্ট্রোল ওভার ইউ ইজ ব্যাড, বাট হুম। মি ইউজিং টেকনোলজি ফর মাই ওন গুড ইজ গুড। বিকজ এখন যদি মেডিটেশন এন্ড অলও আপনি দেখেন, বেশ কিছু অ্যাপস হয়েছে যেখানে লাইক কামিং সাউন্ড বা হ্যাঁ, স্লিপ হ্যাঁ, সাউন্ড, এসব ইট হ্যাঁ। রিয়েলি হেল্পস। ইন কেস অফ মেনি ইয়াংস্টার্স আমি দেখেছি এক্সামের আগে অ্যান্ড অল, দে সে যে ম্যাম ওইসব জিনিসগুলো আমাদের ভীষণ হেল্প করছে, বা ওদের একটা টাইমিং মানে একটা স্কেডিউল থাকে, যেটা নর্মালি হয়তো আমরা নিয়ম করে মেডিটেশন করতে পারবো না, বাট অ্যাপে যেরকম ভাবে থাকে সেটা ফলো করলে দে ডু ইট বেটার। সো টেকনোলজি ডাজ গুড অলসো, বাট অ্যাকচুয়ালি। ডিপেন্ডস অন হাউ উই ইউজ ইট বেসিক্যালি। হুম, হুম। আচ্ছা, একটা টার্ম শোনা যায় ডিজিটাল ডিটক্স বলে, মানে আমি হুম মোবাইল ইউজ করব না, ল্যাপটপ ইউজ করব না, হুম। তো সেটা তো হয়তো সাধারণভাবে দৈনন্দিন জীবনে সম্ভব হয়ে ওঠে না। তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, হয়তো মানে মা বাবা দুজনেই চাকরি করেন, তো বাচ্চাকে একটা মোবাইল ধরিয়ে দেয় হাতে, তো সেটা কতটা ক্ষতিকারক? হ্যাঁ, তো এখনকার মানে যে এই ডিজিটাল ব্যাপারটার জন্য অনেক সময় হয়েছে, প্লাস ওয়ার্কিং কাপলসদের জন্য, যে বাচ্চাদের ক্ষেত্রে ওই ডিজিটাল ব্যাপারটা খুব ছোট বয়স থেকেই চলে আসছে।
সো জেনারেলি আমাদের জেনারেশন বা যারা এখন যেটা ডিজিটালি হুম, ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু আমরা সেই সময় ছোটবেলা থেকে সেটা করিনি, এখন না বড় হওয়ার পরে আমরা ডিজিটাল ঠিক। এক্সপোজার পেয়েছি। কিন্তু হুম, বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, যখন সেই জিনিসটা হচ্ছে তো তার ফলে ওদের কনসেন্ট্রেশন এবিলিটি, ওদের অ্যাটেনশন স্প্যান, এগুলোর ভীষণ মানে ডিফারেন্স হচ্ছে। এবং হুম, আগে যত আমরা ওই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি বলি যেটা, সেই এডিএইচডির বাচ্চা বা স্পিচ ডিলে ইজ আ ইম্পর্টেন্ট থিং। তো জেনারেলি স্পিচটা আমাদের বাচ্চাদের এখন খুব একটু পরে শিখছে কথা বলতে। তো দে আর সো এনগ্রসড ইন দ্য ডিজিটাল মিডিয়া। সো এইসব জিনিসগুলো কিন্তু এখন পার্সেন্টেজ বেড়ে গেছে বাচ্চাদের মধ্যে, যে স্পিচটা ডিলে করা, সোশ্যালি অতটা কমিউনিকেটটা একটু পরে করতে শিখছে, আই টু আই কন্ট্যাক্ট বা এই ব্যাপারগুলো যেটা জেনারেলি বাচ্চাদের এরোর সাথে খেলে বা মিশে হয়ে যেত, হুম, সেটা হুম। কিন্তু এখন বিকজ অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বা টু মাচ অ্যাডিকশন টু দ্য ডিজিটাল থিং, সেই জিনিসটা একটু লেট হচ্ছে। তো ইট ইজ কজিং হার্ম ইন দ্য চাইল্ডহুড আর কি। এখন তো স্কুলেও মানে ইনফ্যাক্ট আমি তো দেখতে পাই যে স্কুলে যেসব বাচ্চারা ভর্তি হচ্ছে মানে সামহাউ তাদের পেরেন্টসদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছেই, তো সেখান থেকেও মানে মানে পড়াশোনাটাও কিন্তু এখন অনেকটা ডিজিটাল বেসড হয়ে গেছে। মানে এই বাচ্চাদেরকে ডিফারেন্ট জিনিস মানে অনেক বড় স্কুলে আমি শুনতে পাই বা দেখতে পাই যে অনেক বড় স্কুলে কিন্তু এই ডিজিটাল মিডিয়ামে তাদেরকে অনেক জিনিস শেখানো, এই জিনিসটা বারবার মানে করা হচ্ছে। মানে সেখানে দাঁড়িয়ে আমার তো মনে হয় যে এটা এত ছোটবেলা থেকে হয়তো না করলেও বেটার হয়। মানে ওই ক্লাস মানে বোর্ড, ব্ল্যাকবোর্ড, চক এই জিনিসটা থাকলেই মনে হয় একটা লেভেল অবধি ঠিক আছে। আপনার মানে সেটার সম্বন্ধে কি মনে হয়? আমার তো তাই মনে হয়। অবভিয়াসলি এটা আপনি বললেন একদম ঠিক, কিন্তু এটা আমরা নেগেট করতে পারবো না যেটা বললাম। সেজন্য আমার মনে হয় যে যখন স্কুল বা যদি টিউশনে হোক বা কোচিং ক্লাসে হোক ডিজিটাল মিডিয়া ইউজ হচ্ছে, তার সাথে যদি একটা বেড টাইম রিডিং হ্যাবিট বা কিছু করা যায়, যেটা রাত্রেবেলা স্টোরি শুনে ঘুমোতে যাচ্ছে বা হুম, বই এক দু পাতা পড়ে ঘুমোতে যাচ্ছে, হুম, ইভেন প্যারেন্টসরাও যদি মানে মাও পড়ছে বা বাবাও পড়ছে, তাহলে বাচ্চা দেখেই, বাচ্চা তো দে হুম, লার্ন বাই ইমিটেশন। সো এরকম একটা যদি মিক্সড ডেভেলপ করা যায়, বা হয়তো নিউজ পেপারের একটু হেডলাইন্স পড়ানো হলো বা এরম ধরনের, তাহলে দে উইল গেট আ মিক্সচার অফ বোথ থিংস। বিকজ ডিজিটালটা আমরা পুরোপুরি কাট আউট করতে পারবো না, কারণ তো উই ক্যানট ডু দ্যাট। বাট হুম, যদি আমরা একটা রিডিং হ্যাবিট ডেভেলপ করাতে পারি নিয়ম করে, দেন ইট উইল হেল্প। হুম। ঠিক আছে, এবার আমি না ওই আগের আপনার আগে একটা আনসার দিচ্ছিলেন ওই মানে ওষুধ খাওয়ার ব্যাপার নিয়ে একটা আনসার দিচ্ছিলেন, তো ওইটা পরিপ্রেক্ষিতেই একটা জিনিস হচ্ছে যে আজকাল মাঝে মধ্যেই অনেকেই বলে যে না আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব না, সাইকিয়াট্রিস্ট নার্ভের ওষুধ দেবে। ঠিক আছে, নার্ভের ওষুধ দেওয়া মানে মানে তার হয়তো আফটার এফেক্ট খুব একটা ভালো হবে না, না আমার সাইকোলজিস্টের কাছে যাওয়াই বেটার। এবার আমাদের সাধারণ দর্শকদের জন্য যারা ব্যাপারটা নিয়ে আমাদের মতো যারা এই ব্যাপারটা নিয়ে অতটা ডিফারেন্সিয়েশন করতে পারে না, তো এই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের মধ্যে ডিফারেন্সটা কি? এক, আর সেকেন্ডলি হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটা এত জরুরি কেন? আমি তো সেই জিনিসটা সাইকোলজিস্টের কাছে গিয়েও পেতে পারি। তো এটা যদি আপনি একটু এক্সপ্লেন করে দেন। ওকে, সো সাইকিয়াট্রিস্ট ফার্স্টে বলি। সাইকিয়াট্রিস্ট মানে 5 ইয়ার্স এমবিবিএস কমপ্লিট করার পরে 3 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে ডক্টরস, দে আর ডক্টর, সাইকিয়াট্রিস্ট আর ডক্টর। সাইকোলজিস্টের ক্ষেত্রে তাদের এমফিল ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি থাকে। তো এই দুটোর মধ্যে ওরাও কিন্তু অনেক সময় ডক্টরস লেখে বিকজ অফ যদি তাদের পিএইচডি ডিগ্রি থাকে, ডক্টরেট যদি করা থাকে। ডক্টরেট যদি করা থাকে। বাট দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে সিন্স সাইকিয়াট্রিস্ট আর ডক্টরস দে ক্যান প্রেসক্রাইব মেডিসিন, যেটা সাইকোলজিস্টরা ওষুধ দিতে পারবে না, তারা শুধু থেরাপি করে, বিভিন্ন ধরনের থেরাপি। এবার সাইকিয়াট্রিতে যখন আমরা মানে পড়াশোনা করেছি, তখন আমাদেরও কিছু বেসিক থেরাপি ট্রেনিং হয়েছে। তো বাট যেটা সাইকোলজিস্টরা করেন সেটা একটা কন্টিনিউয়াস নাম্বার অফ সেশন, হয়তো উইকলি সেশন বা এরকম ধরনের কোনো থেরাপি, যেটা বিকজ দে আর এক্সপার্টস ইন দ্যাট। হুম, সো জেনারেলি উই বোথ ওয়ার্ক অ্যাজ এ টিম। তো আমারও প্রচুর সাইকোলজিস্ট এরকম কন্ট্যাক্ট আছে যারা হয়তো থেরাপি চেষ্টা করেছে পেশেন্টের উপরে, 2-3টে সেশনের পরে যখন বোঝা যাচ্ছে যে না, থেরাপিতে ইট ইজ নট ওয়ার্কিং, হুম, তখন অনেক সময় তারা আমাদের কাছে রেফার করে। এবং ওকে, তারপরে যখন মেডিসিনে একটু বেটার হয়ে যায় পেশেন্ট, বিকজ মেডিসিনের পরে যে অ্যাকিউট যে ব্যাপারটা, সেটা মেডিসিন ইট হেল্পস ইন ডিলিং উইথ। তো মেডিসিন যখন কাজ করা শুরু করে তখন কিন্তু আবার থেরাপি করাটা ইজি হয়। ওকে, সো
ইন আ ওয়ে। সো বেসিক্যালি যদি আপনি খুব ডিপ্রেসড কাউকে দেখেন, ভেরি ডিপ্রেসড, সিভিয়ারলি ডিপ্রেসড বা সিভিয়ারলি অ্যাংশিয়াস, তার সাথে কিন্তু থেরাপি করাটা খুব ডিফিকাল্ট। বিকজ জেনারেলি খুব যদি অ্যাংশিয়াস থাকে কেউ, যদি আমি বোঝাইও বা থেরাপি করিও, সেটা কিন্তু তার খুব একটা তার নেওয়ার ক্ষমতা থাকে না। তো সেম যদি ডিপ্রেশনও যদি খুব ডিপ্রেস থাকে কেউ, মডারেট বা সিভিয়ারলি ডিপ্রেসড, তখন কিন্তু বোঝালেও সেই মানুষটি নেওয়ার মতন ক্ষমতায় থাকে না। বিকজ বেসিক্যালি ডিপ্রেশন ইজ নট জাস্ট সিচুয়েশনাল, যে কোনো একটা কারণে ডিপ্রেশন হয়েছে সবসময় নয়, ইট হ্যাজ আ কেমিক্যাল ইমব্যালেন্স অলসো। তো সেই কেমিক্যাল ব্যাপারটা যদি আপনি মেডিসিন দিয়ে একটু ডিল করেন, তখন কিন্তু আবার যখন ডিপ্রেশনের লেভেলটা কমে যায়, অ্যাংজাইটি কমে যায়, তখন বোঝাতে সুবিধা হয়। সো ইট ওয়ার্কস টুগেদার। সো জেনারেলি যদি ইউ ক্যান গো টু এ থেরাপিস্ট অবভিয়াসলি, মানে এইসব ক্ষেত্রে, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি এইসব ক্ষেত্রে। এছাড়া যে আরো ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার রয়েছে, যেমন বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, বা এই যে নেশা বা এইসব অ্যালকোহল, ওপিওয়েড, এইসব, এগুলো কিন্তু থেরাপি তো ইট ইজ ওকে, থেরাপি ইজ গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড, বাট উইদাউট মেডিসিনস দের আর সাম থিংস যেটা আপনি কোনোদিনই মেডিসিন ছাড়া ট্যাকেল করতে পারবেন না। এবার যেটা সবচেয়ে ভয় মানুষের, যেটা যে ডিপ্রেশনের ক্ষেত্রেই বলছি, কারণ ওটাই সবচেয়ে বেশি কমন পাওয়া যায়, যে ম্যাম ডিপ্রেশনের ওষুধ একবার শুরু করলে আমি আর ছাড়তে পারবো না, মানে ডিপেন্ডেন্ট হয়ে যাবো বেসিক্যালি। এটা একটা ধারণা আছে। হ্যাঁ, তো সেটা নয়, কারণ বেসিক্যালি ডিপ্রেশন ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টি ডিপ্রেসেন্টস ইউজ করি, যেটা এসএসআরআই গ্রুপ অফ মেডিসিনস বলি। তার সাথে যখন স্লিপ ডিস্টারবেন্সেস, যেটা আমি বললাম যে ডিপ্রেশনে হয়, তার জন্য স্লিপের মেডিকেশন দেওয়া হয়। এবার জেনারেলি আমি এমন সব পেশেন্টকেই বলি যে আফটার 1 or 2 উইকস যদি আপনার স্লিপ ইমপ্রুভ করে গেছে, তাহলে স্লিপ মেডিসিন যে পার্টটা আছে সেটা আপনি হাফ করতে পারেন, বা আপনি না খেতে পারেন। যেদিন আপনার মনে হচ্ছে যে ঘুম আসছে না, সেদিন খান। সো লাইক দ্যাট ইউ ক্যান স্টপ ইট, টেপার অ্যান্ড স্টপ দ্য স্লিপ মেডিসিন। আর যেটা আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট বলছি, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট নয়। যেটা মেন ডিপেন্ডেন্সের ভয়, সেটা কিন্তু ওই যেটা ঘুমের জন্য দেওয়া হয় সেটা। তো যেটা অ্যান্টি ডিপ্রেসেন্ট, সেটাতে কিন্তু কোনো ডিপেন্ডেন্স হয় না। তো সেটা ইফ ইউ গো অন টেকিং, লোকে কি করে যে ওই দুটো ওষুধ দিলে দুটোই বন্ধ করে দেয়, সো अगेन তখন রিল্যাপস হয় বারবার। সো ইট ইজ বেটার যে যদি আপনি ডক্টরকে জিজ্ঞেস করে যে ম্যাম কোনটা ঘুমের ওষুধ, সেটা জেনে যদি আপনি ঘুমেরটাকে অ্যাটলিস্ট টেপার করে বন্ধ করেন, আর অ্যান্টি ডিপ্রেসেন্ট যেটা সেটা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য কোর্স অফ মানে ডিপ্রেশন ট্রিটমেন্ট। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, ঘুম নিয়ে আপনি বলছিলেন, তো ঘুম তো জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট। তো এখন ঘুম নিয়ে সবাই কমপ্লেন করে যে ঘুম আসছে না। তো ইন জেনারেল কি করতে পারি আমরা যাতে একটু বেটার ঘুম হয় আমাদের? ওকে, সো স্লিপ জেনারেলি, মানে স্লিপ বেটার করার জন্য আমরা স্লিপ হাইজিন প্র্যাকটিসেস বলে থাকি। তো স্লিপ হাইজিন বলতে কি, যেমন মানে যদি আমার একটা শোয়ার ঘর থাকে বা একটা বেড থাকে, আমি স্পেসিফিক্যালি যখন ঘুমোবো আমি ওই বেডটা ইউজ করব, আই উইল নট চেঞ্জ রুমস। রাইট। একটা যাতে আমার ব্রেন প্রোগ্রাম থাকে যে এই রুমে গেলে আমি ঘুমোবো, তো ওখানে ওকে। কোনো অ্যাক্টিভ কাজ করা যাবে না, পড়াশোনা করা, টিভি দেখা, এইসব নয়। সেকেন্ড ইজ নয়েজ না থাকা, ডার্ক রুম করা। দেন যখন রাত্রিবেলা আপনি ডিনার করছেন, একটু হালকা মানে পেটে থাকা আর কি, নট খুব একটা ওভারলোডেড না থাকা। তারপর এই যে মানে রাত্রি 8টা 9টার পরে কফি বা যে কোনো ধরনের স্টিমুলেন্ট যেটা আমাদেরকে অ্যাক্টিভ রাখে, সেগুলো না খাওয়া আফটার 7টা 8টা 8টার পরে, আর আমরা বলি যে ওটা না খেলেই ভালো। সাবস্টেন্স না নেওয়া, মানে অ্যালকোহল এন্ড অল, এগুলো যদি যারা রেগুলার নেন, তাদের ফর দ্য টাইম বিং তাদের একটা ভ্রান্ত ধারণা হয় যে মানে খেলে ঘুম হবে, বাট বেসিক্যালি তাতে স্লিপ সাইকেলটা অল্টার্ড বা ডিস্টার্বড হয়ে যায়। তো তখন স্লিপ সাইকেল বিকামস ডিপেন্ডেন্ট অন অ্যালকোহল, তো ইট চেঞ্জেস দ্য স্লিপ সাইকেল। তো এইসব জিনিসগুলো করা যাবে না। আর বেসিক্যালি আমরা বলি যে যদি আপনি ঘুমোতে যাচ্ছেন এবং দেখছেন যে ঘুম আসছে না, তো সেটা নিয়ে প্যানিক না করে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি উঠে একটু হাঁটাচলা করে ইউ अगेन ট্রাই টু স্লিপ, ইনস্টেড অফ থিঙ্কিং যে আমার কেন হচ্ছে না কেন হচ্ছে না। তো 1-2 দিন এরকম হতেই পারে যে আপনার ঘুম হচ্ছে না। যদি এটা ইনসমনিয়া কাইন্ড অফ প্রসেসে যাচ্ছে, যেটা বলি আমরা যে উইকে প্রায় মানে 2-3 বার এরকম হচ্ছে এবং 2-3 মান্থস ধরে আপনার এরকম চলছেই, যে কিছুতেই আপনার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তখন ইউ উইল থিঙ্ক যে ইট ইজ গোয়িং টু আ ডিসঅর্ডার কাইন্ড অফ লেভেল। এছাড়া কোনো কোনো দিন যদি আপনার ঘুম না হয়, দ্যাট ইজ ভেরি নর্মাল। আর আরেকটা যেটা যে ডিজিটাল ব্যাপারটা বলছি, যে এই রাত্রিবেলা যখন খাওয়া হয়ে গেল তারপরে টিভি দেখা, তারপর অনেকক্ষণ ধরে মোবাইল দেখা, সো ওই জিনিসটা কিন্তু আমাদের ওই মানে পিনিয়াল গ্ল্যান্ড বা মেলাটোনিন সিক্রেশনের ব্যাপারটাকে গন্ডগোল করে ফেলে। তো তখন কিন্তু আমাদের আবার স্লিপ অনসেট হতে লেট হয়।
সো জেনারেলি রাত্রিবেলা শোয়ার আগে, খাওয়ার পরে শোয়ার আগে এই টিভি দেখা বা এইসব জিনিসগুলো জেনারেলি, বা এই ফোন দেখা, এটা মানে করা চলবে না যাদের স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে। আর যদি ডক্টর আপনাকে স্লিপের মেডিসিন দিয়ে থাকে, জেনারেলি মোস্ট স্লিপের মেডিসিনস ওয়ার্ক উইদিন হাফ অ্যান আওয়ার। তো আপনি যদি ওষুধ খাচ্ছেন, মানে অনেক পেশেন্ট যেমন যেটা করে যে 10টার সময় ওষুধ খেয়ে নিয়ে 1টার সময় ঘুমোতে যাচ্ছে, হুম, তখন কিন্তু অ্যাকশন ইজ গোয়িং অ্যাওয়ে। আপনি ওকে, ওষুধ রাইট। খাওয়ার পরেও ইউর সিইং টিভি, ইউর সিইং ইউর হুম ফোন, হুম। তখন কিন্তু ওষুধ উইল নট অ্যাক্ট। হুম, সো আপনি যদি 12টায় ঘুমোতে চান, আপনি 11টায় ওষুধ খেয়ে তারপরে আর কোনো অ্যাক্টিভ কাজ করবেন না, হুম। দেন স্লিপ ওকে। উইল বি ইনভেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই ফুড হ্যাবিটস আর ফুড টাইমিং, মানে কখন কতটা গ্যাপের মধ্যে আরেকটা মিল খাওয়া উচিত, এই জিনিসটাও কি ডিরেক্ট রিলেট করে এই মেন্টাল হেলথের সঙ্গে? কিছুটা দেখুন, সেটা তো বেসিক্যালি মানুষের কালচার এবং নিজের বডির অ্যাডাপ্টেবিলিটি হিসেবে করা থাকে। আমরা জেনারেলি সবসময় বলি যে ওভার ইটিং ব্যাপারটা করবেন না, বিকজ আওয়ার বডি ইজ দ্য বেস্ট সিগনাল। তো হুম, দের ইজ নো পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফুড যে আপনি এতটাই খাবেন। তো আনলেস আনটিল ইউ ফিল দ্যাট আই এম ফুল, দ্যাট ইজ দ্য মোমেন্ট ওয়েন ইউ ক্যান স্টপ। সো হুম, আমাদের বডির নিজেদের মধ্যেই স্যাটাইটি সেন্টার আছে বা মানে ফিডিং সেন্টার আছে, যেটা ইন্ডিকেট করে আমাদের যে খিদে পায়, সেটাও কিন্তু আমাদের ব্রেন থেকেই আমরা বুঝতে পারি। সেমনি স্যাটাইটি সেন্টার, যখন আমরা ভাবি যে ফুল হয়ে গেছি, আমি আর পারবো না, সো হুম, সেই পয়েন্টে ইফ ইউ স্টপ, ইট ইজ ইউ উইল রিমেইন হেলদি। বাট অনেক সময় আমরা একটা সার্টেন অ্যামাউন্ট ভাবি যে আমি এরকম দুবাটি খেলে তাহলে বোধহয় ঠিক থাকবে, বা হুম, এইরকম ধরনের। দের ইজ নো সেড থিং লাইক দ্যাট। ওকে, আচ্ছা। তো একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। ধরুন আমাদের কোনো কাছের মানুষ, বন্ধু বা অফিস কলিগ, কিংবা আরও ধরুন পাড়া প্রতিবেশী, অনেকেই হতে পারে, আমরা বুঝতে পারছি সে হয়তো ডিপ্রেশনে ভুগছে। হোয়াট শুড উই ডু? ধরে নিন সে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চাইছে না, যেটা সাধারণভাবে হয়, মানে একটা লেবেলিংয়ের ভয়, মানে আমি লেবেলড হয়ে যাব যে আমার মাথা ঠিক নেই। স্টিগমাটাইজড হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর থেকে অনেকে ডক্টর ভিজিট করতে চায় না। তো সেক্ষেত্রে অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন বা অ্যাজ আ ওয়েল উইশার অফ দ্যাট পার্সন আমরা কি করতে পারি? ইয়েস। তো স্টিগমা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কি বলবো, খুবই একটা ডিফিকাল্ট থিং টু হ্যান্ডেল ইন সাইকিয়াট্রি বেসিক্যালি। তো এবার এই জিনিসটা অনেক, যেটা আপনি বললেন, এটা খুব কমন, যে মানে আমার তো কিছু হয়নি, আমি কেন যাব ডাক্তারের কাছে। তো অনেক ফ্যামিলি মেম্বার্সরাই সেটা বলে। তো জেনারেলি আমরা বলি যে পেশেন্টকে, অনেক সময় কি হয়, যখন কারো মানসিক সমস্যা হয় বা আমরা বুঝছি যে তার কোনো সাইকিয়াট্রিক ইস্যু হচ্ছে, আমরা নিজেরা অজান্তেই হয়তো তাকে একটু আইসোলেট করে ফেলি, যে এই তোর কিছু প্রবলেম হচ্ছে, তুই ঠিক করে পারছিস না, তুই এটা করতে পারছিস না, লাইক দ্যাট উই স্টার্ট লাইক বিং আ কাইন্ড অফ অপোনেন্ট টিম টু দ্য পার্সন। তো অ্যাবসলিউটলি। সেটা না করে, আই থিঙ্ক যখনই আমরা যে কোনো মানুষকেই একটা না ওইরকম ভাবে ভাবি, তখন তাকে একটা ব্লেম টেন্ডেন্সি হয়ে যায়, মানে ব্লেমিং কাইন্ড অফ হয়ে যায়। রাইট। ইনস্টেড অফ দ্যাট, ইট ইজ বেটার যে যদি ইউ ওয়ার্ক অ্যাজ এ টিম অ্যান্ড ইউ সে যে আমার মনে হচ্ছে যে চল আমরা একটু আলোচনা করি একজনের সাথে, আমাদের মনে হচ্ছে যে আমরা এটা আমাদের এখন কারেন্ট সিচুয়েশন যেটা, সেটা ঠিক করে হ্যান্ডেল করতে পারছি না। অলওয়েজ মানে ইউ শুড টক লাইক যে we are unable to perform good in this system with you, instead of you, তো আপনি তুই করছিস না, বা আপনি এটা ঠিক করে কাজ করতে পারছেন না, বা এরম ভাবে। তো ইফ ইউ মানে কমিউনিকেট দ্যাট ওয়ে, যে তুই ঠিকঠাক থাকলে বা আমরা সবাই একসাথে ঠিকঠাক থাকতে পারবো, চল আমরা সকলে মিলে যাই, চল আমরা সবাই মিলে আলোচনা করি, তখন কিন্তু সে নিজেকে আইসোলেট করে না, তখন হি থিংস বা হি অর শি থিংস দ্যাট দ্যাট পার্সন ইজ, আমরা একসাথে যাচ্ছি। দিস ইজ আ ওয়ে ইউ ক্যান কমিউনিকেট। সেকেন্ড থিং ইজ যে জেনারেলি আমরা এখন আজকাল যদি সুইসাইডাল বা সেরকম মানে পেশেন্ট রয়েছে যারা কিছুতেই যেতে চাইছে না, বাট দে নিড হেল্প, অনলাইন এখন প্রচুর কনসাল্টস হয়েছে। সো বা টেলিমানাসও হয়েছে আমাদের অল ইন্ডিয়াতেও, সাইকিয়াট্রির প্রচুর হেল্পলাইন্স আছে, সুইসাইড হেল্পলাইন্স রয়েছে। হ্যাঁ, সাইকিয়াট্রি মানে জেনারেলি ফ্রি থেরাপি হেল্পলাইন্স হয়েছে, আপনারা সাইটে গেলেই মানে ওগুলো দেখতে পাবেন, আমাদের গভর্নমেন্টের সাইটেও রয়েছে। তো এইরকম ধরনেরও কিছু কিছু হেল্পলাইন্স আছে, যেখানে অ্যাটলিস্ট বিগিনিংটা করা যায়, যে অ্যাটলিস্ট কোনো কেউ অনলাইনে কথা বলালে হয়তো তাকে একটু মোটিভেট করলে সে হয়তো ফেস টু ফেস কনসালটেশনে যাবে, সেই জিনিসগুলো করা যায়। তো আই থিঙ্ক দ্যাট ওয়ে ইউ ক্যান হেল্প বেসিক্যালি। রাইট রাইট রাইট। তো আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আপনি কিছু যদি সাধারণ টিপস দিতে চান সাধারণ মানুষের জন্য, যে এই দুটো তিনটে জিনিস করলে হয়তো আমরা যেরকম আছি তার থেকে আরেকটু এনহ্যান্সড হবে আমাদের লাইফ, তো সেটা একটু বলুন। আর ডক্টর মুখার্জিকে যদি কোনো সাধারণ দর্শক
কনসাল্ট করতে চান, তো সেটার জন্য কি করতে হবে? আমরা তো অলরেডি ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়েই রাখবো, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি একটু মেথডটা বলে দেন। ওকে। সো যেটা শ্বেতান্ত বললেন, আমি সেটাই বলছি যে প্রথমে যে জেনারেলি যদি আমরা ভাবি যে কিভাবে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকবে, তার জন্য আই গেস নিজেকে বোঝা সবচেয়ে জরুরি আর কি, মানে নিজের নিডস গুলো বোঝা খুব জরুরি। তো জেনারেলি আমরা যেটা আগে আলোচনা হলো যে মানে ইফ আই এম আ কর্পোরেট ওয়ার্কার, তো আমি সেইটা হিসেবে একটা ইমেজ তৈরি করে রাখি নিজের। তো সেটা না করে আমার মনে হয় একটা নিজের অ্যাজ এ হিউম্যান বিং একটা ইমেজ মাথায় তৈরি রাখা উচিত। এবং সেটাতে আমাদের কাজ হোক, আমাদের ফ্যামিলি হোক, আমাদের ভালো লাগা, আমাদের ওয়েল বিং, নিজের হেলথ, সবকিছুই যেন ইকুয়াল প্রপোর্শনসে আমরা মানে সেটা করতে পারি। সো এইটা একটা যদি কনসেন্ট্রেট করি এবং আমরা আমাদের যে পুরো 24 আওয়ার্স আছে তার মধ্যে যেন আমাদের এই প্রত্যেকটা পার্টকেই আমরা একটু একটু সময় দিতে পারি, সো রাইট। দ্যাট মানে এই জিনিসটা আমাদের একটা ব্যালেন্স মানে মেনটেন, আই থিঙ্ক ব্যালেন্স ইজ দ্য অনলি থিং which will help us be productive in the long run. বিকজ অ্যাবসলিউটলি। বেসিক্যালি যদি খুব বেশি এরকম টানা মানে চলতে থাকে, তখন কিন্তু একটা পয়েন্টের পরে your body will give signals, একটা পয়েন্টের পরে your mental health will deteriorate. সো তখন কিন্তু আবার সেটা will be another cause of মানে ill feeling. হুম। তো আই থিঙ্ক ইট ইজ রাইট। বেস্ট যদি কিছুটা কিছুটা করে আমরা নিজের সবকটা পার্টকে একটু একটু টাইম দিই, তাহলে আমরা ওভারঅল মেন্টাল হেলথ উইল বি গুড। তো রাইট। আর যদি অ্যাজ ইন ইফ ইউ ওয়ান্ট টু কনসাল্ট মি, আমি অনলাইনে অ্যাপোলো 247 এ তো রয়েছি, হুম হুম। তার সাথে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, ওখানেও আমার ডিরেক্ট ইউ ক্যান কন্ট্যাক্ট মি হ্যাঁ, ভায়া অনলাইন। আর এছাড়া এখন আমি তো শিলিগুড়ি শিফট করেছি, যেটা হুম হুম। সৈকত হ্যাঁ। বললেন একটু। হুম হুম। তো শিলিগুড়িতে ইউ ক্যান অবভিয়াসলি কনসাল্ট মি, সেটাও মাই চেম্বার ডিটেলস আর গিভেন ইন মাই সাইট ইটসেলফ। হুম হুম। সো থ্যাংক ইউ বোথ অফ ইউ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আপনার এত বিজি শিডিউলের মধ্যে যে আপনি দিতে পেরেছেন কয়েকটা সময়, তার জন্য প্রচন্ড মানে ভালো লাগলো আমাদের। আর অনেকদিন ধরেই আমাদের মধ্যে এই আলোচনাটা হচ্ছিল যে আমরা একটা এরকম মেন্টাল হেলথ নিয়ে একটা কিছু ইনিশিয়েটিভ নেব। হ্যাঁ, তো So থ্যাংক it ইউ is a ভেরি nice initiative and best of luck to both of you. থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুখার্জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলো বোঝানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলি, ডক্টর মুখার্জির সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আপনাদের যদি এই পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।